শিক্ষার্থী সহ যারা ভিডিওটি দেখছেন সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান পঞ্চম অধ্যায়ের পদার্থের অবস্থা এবং চাপ সম্পর্কে আলোচনা করব। তো আমাদের প্রথমে একটু জেনে নেই পদার্থের অবস্থা কি। আমরা জানি ছোট ক্লাসে শিখেছিলাম যে পদার্থ তিন অবস্থায় থাকতে পারে: কঠিন, তরল, বায়বীয়। বড় ক্লাসে অর্থাৎ ক্লাস 9-10-এই আমরা জানবো পদার্থের আরেকটা অবস্থা আছে: কঠিন, তরল, বায়বীয়, প্লাজমা অবস্থা। এই চারটা অবস্থা আছে পদার্থের। তবে সম্প্রতি গবেষণায় আরেক ধরনের অবস্থার কথা জানা যাচ্ছে, সেটিকে বলা হয় বোস-আইনস্টাইন কনডেনসেট। বাঙালি বিজ্ঞানী সত্যেন বোসের সাথে আইনস্টাইনের গবেষণায় এক ধরনের পূর্বাভাস দেওয়া হয়েছিল, সেখান থেকে বোস আইনস্টাইন কনডেনসেট আরেকটা অবস্থা ধারণা করা হচ্ছে। তো আমাদের মূল আলোচনায় আসি। দেখো, পদার্থের অবস্থা ও চাপ এই অধ্যায়টাও কিন্তু বেশ মজার এই কারণেই, আমাদের পদার্থবিজ্ঞান মানে হচ্ছে ভৌত জগতের সাথে সংশ্লিষ্ট, ভৌত জগতের যে শক্তি, বল ইত্যাদি আমাদের দৈনন্দিন কাজে লাগে, সেগুলো বিষয় নিয়ে আলোচনা করে পদার্থবিজ্ঞান। এই জন্য পদার্থবিজ্ঞান আসলে খুব ইন্টারেস্টিং সাবজেক্ট। আশা করি সবার কাছে, অন্ততপক্ষে আমার কাছে তো বটেই। তাহলে আমরা প্রথম টপিক চাপ সম্পর্কে জানি। চাপ কাকে বলে? চাপের ইংরেজি প্রেসার। চাপ হলো একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই চাপ বলা হবে। অর্থাৎ একক ক্ষেত্রফলে যে বল প্রয়োগ করা হবে তাকেই বলা হবে চাপ। তাহলে আমরা কি লিখব? চাপ সমান বল ভাগ ক্ষেত্রফল। বা চাপের ইংরেজি প্রেসার, এর জন্য আমরা পি দ্বারা প্রকাশ করি। যদি কোনো এ ক্ষেত্রফলের উপর এফ বল প্রযুক্ত হয়, তখন আমরা লিখব চাপ পি ইকুয়াল টু এফ বাই এ। তাহলে এটি হচ্ছে আমাদের চাপের সমীকরণ। তাহলে চাপ কাকে বলে? একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বলকেই বলা হবে চাপ। এই সমীকরণটি থেকে তোমরা একটু বুঝতে পারবা। দেখো, ক্ষেত্রফল যত কম হবে প্রযুক্ত বলের ইফেক্ট তত বেশি হবে এবং চাপ বেশি হবে। অর্থাৎ যেহেতু ক্ষেত্রফল ভাগ করা হয়েছে, ক্ষেত্রফল যত বেশি হবে আমার এফ এর প্রভাব তত কমবে, ফলে পি এর মান কমবে। আবার এ যত কম হবে এফ এর মান অটুট থাকবে, ফলে চাপ বেশি হবে। তোমরা দেখবা আমাদের যে বাড়িতে কাটার জন্য আমরা ছুরি ব্যবহার করি, এই ছুরি তারপরে হচ্ছে চাকু, এগুলোতে যে ধারালো থাকে, ধারালো অংশটা কিন্তু তীক্ষ্ণ থাকে। তীক্ষ্ণ মানে হচ্ছে তার ক্ষেত্রফল কম। কম ক্ষেত্রফলে আমরা যদি অল্প বল প্রয়োগ করি তাহলে প্রচুর চাপ অনুভূত হয় এবং সেক্ষেত্রে কাটাটা সহজ হয়। যত তীক্ষ্ণ তত কাটা সহজ। আমাদের মানুষের দাঁত দেখো, সামনের দাঁতগুলো কিন্তু চিকন। আমরা যখন মাংস অন্য কিছু কাটি সামনের দাঁত ব্যবহার করি, কিন্তু যখন আমরা খাদ্যকে পিষ্ট করি বা চিবাই, তখন কিন্তু পিছনের শারীরিক যে মোটা মোটা দাঁত আছে সেখানে ব্যবহার করি। অর্থাৎ ওখানে ক্ষেত্রফল বেশি, ফলে চাপটা হবে কম, ওখানে টুকরো টুকরো করা হয়। আর এখানে সামনের দাঁতের ক্ষেত্রফল কম, ফলে চাপ হয় বেশি, কাটা যায় সহজে। তো আশা করি বোঝা গেছে চাপের ব্যাপারটা। এখন আমরা জানবো চাপের একক কি। চাপের একক হলো, এখান থেকে বের করা যাবে যে চাপের একক নিউটন, বলের একক নিউটন, ক্ষেত্রফলের একক মিটার স্কয়ার। তার মানে আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কয়ার। এবারে চাপের মাত্রা কত হবে? চাপের মাত্রা হবে বলের মাত্রা ভাগ ক্ষেত্রফলের মাত্রা। বলের মাত্রা হলো আমাদের এটি, আর ক্ষেত্রফলের মাত্রা হচ্ছে এল স্কয়ার। তাহলে এই এল এর থেকে একটি এল বাদ দিলে আমাদের থাকে
তাহলে চাপের মাত্রা এটি। এখন আরেকটি প্রসঙ্গ আছে, চাপ সদিক রাশি নাকি অদিক রাশি, অর্থাৎ চাপ ভেক্টর না স্কেলার। চাপ আসলে কোন রাশি? দেখো, আমি যখন এটা দিয়ে রাস্তা দিয়ে এখানে চাপ প্রয়োগ করব, তখন কিন্তু এই চাপের স্পেসিফিক কোনো দিক পাওয়া যাবে না, অর্থাৎ চার দিক থেকে এর দিক বের হবে। ফলে যেহেতু নির্দিষ্ট কোনো দিক নেই, এই জন্য চাপেরও কোনো দিক নেই, অর্থাৎ চাপ হচ্ছে স্কেলার রাশি। আশা করি বোঝা গেছে চাপ কাকে বলে, চাপ কোথায় ব্যবহার করা হয়, চাপ কখন কম হয় কখন বেশি হয়, একক কি মাত্রা কি বোঝা গেছে। তাহলে আমরা আরেকটু জেনে নিই যে এই চাপ আমাদের জীবনে কিন্তু অনেক কাজে লাগে। আমি কিছু উদাহরণ দিয়েছি, তোমরা বইটা পড়লে আরো ভালো বুঝবা। আমরা এখন পরবর্তী টপিক ঘনত্বে যাব। ঘনত্ব কাকে বলে? ঘনত্বর ইংরেজি হচ্ছে ডেনসিটি। ঘনত্ব হচ্ছে একক আয়তনের উপর যতটুকু ভর থাকে সেটি হচ্ছে তার ঘনত্ব। অর্থাৎ যদি 1 লিটার পানি নাও, 1 লিটার পানির মধ্যে 1 লিটার পানিকে একক আয়তনে পরিণত করে যেটুকু ওই আয়তনের ভরের পানির ভর হবে সেটুকুকে বলা হবে ওই পানির ঘনত্ব। আমরা বলবো ঘনত্ব হলো ভর ভাগ একক আয়তন। তাহলে আয়তন নিচে যাবে আয়তন, অর্থাৎ একক আয়তনে পদার্থের ভরকেই বলা হবে ঘনত্ব। মাস পার ইউনিট ভলিউম। ঘনত্বকে গ্রিক অক্ষর স্মল রো দ্বারা প্রকাশ করা হয়, এটিকে রো বলা হয়। রো সমান যদি ভর হয় এম এবং আয়তন হয় ভি, তাহলে আমাদের ঘনত্বের সমীকরণ হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি। ঘনত্বটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ঘনত্বের বিষয়টা একটু পরে বলি, তার আগে বলি ঘনত্বের একক কি হবে। ঘনত্বের একক হবে ভরের একক কেজি, আর আয়তনের একক মিটার কিউব, বা যদি আমরা গ্রামে প্রকাশ করি সিজিএস পদ্ধতিতে তাহলে হবে গ্রাম পার সেমি কিউব, বা সিসি কিউবিক সেন্টিমিটার। সকল পদার্থের একটা বিশেষ ঘনত্ব আছে, যেমন পানির ঘনত্ব হচ্ছে 1000। সাধারণত সমুদ্রের পানির ঘনত্ব একটু বেশি, ওখানে লবণ থাকে। এই ঘনত্বটা আমাদের খুব জরুরি। ঘনত্বটা জরুরি এই কারণে, আমরা যখন বাড়িতে কোনো কিছু তৈরি করি, দেখো শরবত তৈরি করে, কেউ একটু বেশি মিষ্টি খায়, কেউ একটু কম মিষ্টি। যারা বেশি মিষ্টি খায় তারা বেশি চিনি দেয়। আবার ধরো যে আমরা ওই যে দেখা যাচ্ছে বাড়িতে অনেক ঘনত্ব বিষয়ে অনেক কথা বলি, যেমন ধরো যে পচা ডিম পানিতে ভেসে থাকে, ভালো ডিম ডুবে যায়। এর কারণ কি? এর কারণ হচ্ছে ভালো ডিমের ঘনত্ব বেশি থাকে, ফলে ভালো ডিম ডুবে যায় আর পচা ডিম ভেসে থাকে। তোমরা দেখবা নিউটনের মহাকর্ষ সূত্র বলেছে যে প্রত্যেকটি বস্তুকে অভিকর্ষ বল নিচের দিকে টানে, কিন্তু ধোঁয়া উপরের দিকে যায় কেন? কারণ হচ্ছে ধোঁয়া বা বায়ুর আমাদের ঘনত্ব কম, ফলে তারা কম ঘনত্বের বায়ু নিচে রেখে বেশি ঘনত্বের বায়ু নিচে রেখে কম ঘনত্বের ফলে তারা উপরে উঠে যায়। আমরা আর একটা জিনিস লক্ষ্য করতে পারি, আমরা যে বেলুনে থাকা হাইড্রোজেন গ্যাসের ঘনত্ব যেহেতু কম থাকে, আমরা বেলুনে যদি হাইড্রোজেন গ্যাস পূর্ণ করি তাহলে ওই বেলুনটা আকাশে উড়ে যায়। কারণ হচ্ছে ভূপৃষ্ঠ সংলগ্ন যে বায়ু থাকে তার ঘনত্ব তার তুলনায় অনেক গুণ বেশি। তাহলে ঘনত্ব কি কাজে লাগে
এটা আমরা কিছুটা ধারণা পেলাম। ঘনত্বের মাত্রা বের করা যাবে, আশা করি তোমরা বের করতে পারবা। তো ঘনত্ব যদি বের করতে বলে আমাদের একক আয়তনে ভর বের করলেই হবে। আমাদের একটা উদাহরণ আছে, তোমরা বইতে দেখবা যে একটি নিউক্লিয়াসের ব্যাসার্ধ দেয়া আছে। আমরা জানি নিউক্লিয়াসের ব্যাসার্ধ কত, এটা তোমরা রসায়ন বা বায়োলজিতেও জানবা। একটা নিউক্লিয়াসের ব্যাসার্ধ আছে, তো নিউক্লিয়াসের যদি ব্যাসার্ধ থাকে তাহলে ব্যাসার্ধ এবং নিউক্লিয়াসের ভরও কিন্তু আমাদের জানা। তাহলে ব্যাসার্ধ যদি আর হয়, ভর যদি এম হয়, তাহলে এই নিউক্লিয়াসের আয়তন কত হবে? নিউক্লিয়াস কিন্তু একটা গোলকের মতো, অর্থাৎ বলের মতো, কিন্তু খুব ছোট। তাহলে তার আয়তন হবে গোলকের আয়তন। ক্লাস 9-এ যারা তারা হয়তো গোলকের আয়তন জানো না, ক্লাস 10-এ যারা তারা জানে গোলকের আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে এটি হচ্ছে আমাদের নিউক্লিয়াসের আয়তন। তাহলে এই নিউক্লিয়াসের আয়তন জানা থাকলে আমরা নিউক্লিয়াসের ঘনত্ব বের করতে পারবো। ঘনত্ব হচ্ছে এটা, এই মান দিয়ে দেখা যাচ্ছে আয়তন যদি আমরা বের করি, আয়তন হবে মাস পার রো। আয়তন থেকে বের করে তোমরা বইতে দেখবা খুব সুন্দরভাবে দেওয়া আছে, পৃথিবীর সমস্ত মানুষের নিউক্লিয়াস যদি একখানে করা হয় তা একটা টেবিল চামচের মধ্যেই রাখা সম্ভব। শুনতে অবাক লাগলেও, অসম্ভব মনে হলেও আসলে সত্যি, কারণ নিউক্লিয়াস তো খুব 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 ছোট। আশা করি বোঝা গেছে। চাপের ক্ষেত্রেও বাস্তব কিছু উদাহরণ ছিল, আমার সেগুলো বলা হয়নি। যেমন ওই যে বিভিন্ন জাদুকরেরা যে পেরেকের উপর শুয়ে থাকে, ওটাও চাপের প্রভাবেই। তোমরা একটু বইটা পড়লেই বুঝতে পারবা। আমরা এখন পরবর্তী টপিকসে যাব। পরবর্তী টপিকস হচ্ছে তরলের ভেতর চাপ। তরলের ভেতর চাপ। সাপোজ এটি একটি বিকার বা কোনো পাত্র, এটি একটি পাত্র। এই পাত্রে এই পর্যন্ত পানি রাখা হলো। পানির মধ্যে একটি বস্তু আমরা নিমজ্জিত করলাম এতদূর পর্যন্ত। তাহলে এই পানির গভীরতা যদি হয় এইচ, ঠিক এই বিন্দুতে, অর্থাৎ পাত্রের নিচের দিকে এই বিন্দুতে, এই পাত্রের যদি ক্ষেত্রফল হয় এ, পৃষ্ঠের ক্ষেত্রফল হলো এ, তাহলে এই বিন্দুতে আমি যদি পানিতে চেপে ধরি, তাহলে পানিতে চেপে ধরলে একটা চাপ অনুভব হবে। কতটুকু চাপ অনুভূত হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে মনে করি এ পৃষ্ঠের, আমি ভাষাগুলো লিখছি না, তোমরা একটু শুনে নাও, বইতে আছে। এ বিন্দুতে একটি পৃষ্ঠের, এ ক্ষেত্রফলের পৃষ্ঠের এ বিন্দুতে এইচ গভীরতায় চাপ নির্ণয় করব। তাহলে এইচ গভীরতায় যখন আমরা চাপ নির্ণয় করব, এইচ গভীরতায় আয়তন কত হবে? দেখো, আয়তন ভি সমান, আমরা জানি আয়তন সমান হচ্ছে ক্ষেত্রফল গুণন উচ্চতা। তাহলে কত হবে? এ এইচ। তাহলে এই বিন্দুতে চাপ কত হচ্ছে? তাহলে চাপ হবে, চাপ P = বল ভাগ ক্ষেত্রফল। আমাদের চাপের সংজ্ঞা অনুসারে
তাহলে P ইকুয়াল টু এখানে বল বলতে এই পৃষ্ঠের উপর যতটুকু তরল আছে তার ওজন, এই ওজনটাই নিচে বল হিসেবে প্রযুক্ত হবে। তাহলে ওজন, ওজন ভাগ ক্ষেত্রফল। দেখো ওজনকে আমরা, ওজন হবে mg আর ক্ষেত্রফল হচ্ছে a। m কি? m হচ্ছে তরলের ভর, তাহলে ভর হচ্ছে m। আমরা জানি ঘনত্ব রো সমান m ভাগ v, তাহলে এখান থেকে আমরা m এর মান বের করতে পারি m ইকুয়াল টু রো v r গ্রহণ করে, বা m ইকুয়াল টু ওই যে আগে আমি v এর মান বের করে নিছি as, তাহলে হয় as। তাহলে এই জায়গায় আমি বসিয়ে দিই, তাহলে কি হয় p ইকুয়াল টু m এর মান বসিয়ে দিলাম রো a as g ডিভাইডেড বাই a, a ক্যান্সেল, অতএব p ইকুয়াল টু হবে as রো g। এটি আমাদের তরলের কোন ভিতরে কোন বিন্দুতে চাপ। এই চাপটা দেখো, এইচটা হচ্ছে আমাদের ভেরিয়েবল, অর্থাৎ গভীরতা কত হবে জানি না, জি কিন্তু নির্দিষ্ট, অভিকর্ষ ত্বরণ একবারে নির্দিষ্ট, রো ঘনত্ব, যে কোনো তরলের জন্য নির্দিষ্ট ঘনত্ব আছে যে কোনো বস্তুর, ফলে ঘনত্ব এবং অভিকর্ষ ত্বরণ দুটি নির্দিষ্ট অর্থাৎ ধ্রুবক। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে কি এইচ, অর্থাৎ এইচ এর সাথে হচ্ছে চাপ সমানুপাতিক। আমরা এখানে এটা লিখতে পারি এইচ সমানুপাতিক পি সমানুপাতিক এইচ। তার মানে হলো আমার যদি গভীরতা বাড়ে চাপ বাড়বে, গভীরতা কমলে চাপ কমবে। তোমরা যারা পুকুরে গোসল করো বা নদীতে গোসল করো, তোমরা দেখবা উপরে যতটুকু চাপ অনুভব হবে, যত গভীরে যাবা তত তোমাকে মনে হবে যে একটু বেশি যেন চাপ অনুভূত হচ্ছে। সমুদ্রে প্রতি 10 মিটার পর পর বায়ুচাপের সমান বা দ্বিগুণ চাপ বৃদ্ধি পায়। তোমাদের বইয়ে আছে, একটু দেখবা। আমাদের যত সমুদ্রের গভীরে যাওয়া যাবে তত চাপ বাড়বে। তো আশা করি বোঝা গেছে, চাপটাও খুব ইম্পর্টেন্ট আমাদের বাস্তব জীবনে। তো আমরা এখন পরবর্তী প্রসঙ্গে যাব। পরবর্তী প্রসঙ্গ হচ্ছে আর্কিমিডিসের সূত্র ও প্রবণতা। তোমরা যারা বিজ্ঞান নিয়ে বেশ আগ্রহী এবং বিভিন্ন বিজ্ঞান পরীক্ষা অলিম্পিয়াডে যাও, তারা হয়তো জানো আর্কিমিডিসের সূত্র। আর্কিমিডিসের সূত্র হলো কোন বস্তুকে কোন তরলে নিমজ্জিত করলে, আংশিক বা সম্পূর্ণ নিমজ্জিত করলে যতটুকু ওজন হারায় তা ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের সমান। সাপোজ আমি 1 গ্লাস পানিতে, ভর্তি পানিতে এটা দিয়ে দিলাম, তাহলে এটা দিয়ে দিলে হালকা মনে হবে। হালকা মনে হলে 1 গ্লাস ভর্তি পানিতে যখন এটা দেব, তখন কিন্তু ওই পানি স্থির থাকবে না, কিছুটা পানি বাইরে পড়ে যাবে। তাহলে এই বস্তুটা যে হালকা একটু হলেও মনে অনুভূত হবে, সে কতটুকু হালকা অনুভূত হবে, অর্থাৎ কতটুকু ওজন হারাবে। যতটুকু ওজন হারাবে তা হচ্ছে এ যতটুকু তরলকে বাইরে ফেলে দিল তার সমান। এটি হচ্ছে আর্কিমিডিসের সূত্র। তিনি বলেছেন যে কোনো বস্তুকে আংশিক বা সম্পূর্ণ তরলে নিমজ্জিত করলে যেটুকু ওজন হারায় তা ওই বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সমান। এটি হলো আর্কিমিডিসের সূত্র। তো আর্কিমিডিসের সূত্র আমরা জানলাম, এটার বাস্তব প্রয়োগও আছে। বাস্তব প্রয়োগ বলতে, যেমন ধরো একটি বস্তু পানিতে ডুববে না ভাসবে, যেমন 1 খণ্ড লোহা পানিতে ডুবে যায়, কিন্তু লোহার তৈরি বিশাল জাহাজ
পানিতে ভেসে থাকে। এর কারণ কি? এর কারণটা হলো, আমি যে 1 খণ্ড লোহা দিচ্ছি, এই 1 খণ্ড লোহা দ্বারা যে অপসারিত ওজন, তরলের ওজন, সেটা অনেক কম হয়। কম হওয়ার ফলে লোহাটি ডুবে যায়। কিন্তু আমি যখন বিশাল জাহাজ পানিতে দেব, পানি জাহাজ কর্তৃক যেটুকু তরল অপসারিত হবে তা এই জাহাজের ওজনের চেয়ে অনেক বেশি, ফলে জাহাজ ভেসে থাকবে। তাহলে ওজনের সাথে কোনো বস্তুর ভেসে থাকা, ডুবে যাওয়া খুব সংশ্লিষ্ট। কোনো বস্তুর ওজন বেশি হলে সেটা ডুবে যাবে, কোনো বস্তুর ওজন কম হলে সেটা ভেসে থাকবে, কোনো বস্তুর ওজন তরলের ওজনের সমান হলে সেটা সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে আমাদের আর্কিমিডিসের সূত্র খুব বাস্তব জীবনে প্রযোজ্য। এখন আমরা আরেকটা জিনিস জানবো, প্লবতা। প্লবতা প্লবতা কাকে বলে? প্লবতা হচ্ছে, ওই যে বললাম, তোমরা যখন পানিতে, পুকুরে গোসল করার সময় পানিতে ডুব দাও, তখন দেখবা এক ধরনের চাপ তোমার মধ্যে কাজ করে, এক ধরনের বল তোমাকে কাজ করে, অর্থাৎ তোমাকে সহজে ডুবতে দেয় না, ভাসিয়ে রাখার চেষ্টা করে। এই যে তরল এক ঊর্ধ্বমুখী এক প্রকার বল প্রয়োগ করে, সেটাকেই বলা হয় প্লবতা। তাহলে তরলের ঊর্ধ্বমুখী বলটাই হচ্ছে প্লবতা। এই প্লবতাও আমাদের বাস্তব জীবনে খুব কাজে লাগে। তো আমরা এখন প্লবতার একটা সমীকরণ নির্ণয় করব। তাহলে আমরা এখন প্লবতার মান নির্ণয় করব। ধরো আগের মতোই একটা চিত্র অঙ্কন করি। এইরকম একটা পাত্রে আমরা বিবেচনা করি, এখানে তরল আছে, এই পর্যন্ত তরল, এই পর্যন্ত তরল আছে একবারে। এখানে আমরা একটা বস্তু নিমজ্জিত করলাম, বস্তুর উচ্চতা হচ্ছে h, এই বস্তুর উচ্চতা হচ্ছে h, আর বস্তুর এই যে পৃষ্ঠটা আছে, এই পৃষ্ঠের ক্ষেত্রফল হচ্ছে a, সুষম সিলিন্ডার এটি। তাহলে এই সিলিন্ডার হলে এটিরও ক্ষেত্রফল হবে a, এখানকারও ক্ষেত্রফল হবে a। তাহলে এই h গভীরতায়, উপরেও পানি আছে নিচেও পানি আছে, এই বস্তুতে কতটুকু প্লবতা অনুভূত হবে আমরা সেটা নির্ণয় করব। তাহলে সম্পূর্ণ বস্তুটি আছে হচ্ছে h2 গভীরতায়, আর এই পৃষ্ঠ আছে h1 গভীরতায়। তাহলে আমাদের h এর মান হচ্ছে h2 h1। এখন দেখো, আমি যখন বস্তুটা তরলে নিমজ্জিত করলাম, তখন উপরের যে তরল আছে সেটি নিচের দিকে চাপ দেবে, নিচের যে তরল আছে সেটি উপরের দিকে চাপ দেবে, পাশের যে তরল সেটাও পার্শ্ব চাপ দেবে। কিন্তু দুই পাশের তরল একে অপরকে ভ্যানিশ করে দেবে, অর্থাৎ এই তরল এদিকে বল প্রয়োগ করবে, এই তরল এদিকে বল প্রয়োগ করবে, তারা একে অপরকে নিষ্ক্রিয় করে দেবে। ফলে আমার ইফেক্টেড হচ্ছে এই দিকে যে বল প্রয়োগ হচ্ছে এবং এই দিকে যে বল প্রয়োগ হচ্ছে, এই দুই বলের পার্থক্যই হচ্ছে আমাদের প্লবতা। তাহলে আমাদের কাজ হচ্ছে প্লবতা নির্ণয় করার ক্ষেত্রে এই বিন্দু এবং এই বিন্দুতে প্রযুক্ত বল নির্ণয় করা। তাহলে আমরা একটু আগে যে জানলাম, সাপোজ এই বিন্দুর নাম দিলাম আমি P আর এই বিন্দুর নাম দিলাম Q। তাহলে P বিন্দুতে চাপ কত হবে? চাপ P1 = H1 ρg, তরলের ঘনত্ব ρg, একটু আগে এটা আমরা শিখেছি। Q বিন্দুতে চাপ হবে P2 = কত? H2 ρg। এটা চাপ বের করলাম, তো চাপ বের হলো। এবারে তাহলে বল কত হবে? আমরা জানি P বিন্দুতে বল প্রযুক্ত বল হবে, আমরা
চাপ থেকে বের করব। তোমরা জানো চাপের সমীকরণ P = F বাই A। তাহলে F = হবে PA অর্থাৎ P1A, বা P1 হলো আমাদের H1 রো জি এ। তাহলে কিউ বিন্দুতে একইভাবে বল হবে P2A H2 রো জি এ। তাহলে আমাদের নিট বল অর্থাৎ এই বল এই দুইটা বলের লব্ধি বল কত হবে, পার্থক্য কত হবে। অতএব প্রযুক্ত বল F = হবে H2 রো জি এ মাইনাস H1 রো জি এ। এখান থেকে আমরা H2 মাইনাস H1 মানে ভিতরে নিলাম, এদিকে থাকলো রো জি এ। তাহলে এটা কত হবে H রো জি এ। তাহলে আমাদের প্লবতা বল হচ্ছে H রো জি এ। এখান থেকে H2 মাইনাস H1 সমান আমি বসিয়ে দিয়েছি। তাহলে এই যে বলটা কাজ করবে এটাই হচ্ছে কিন্তু আমাদের প্লবতা। তাহলে আমরা পাইলাম কত প্লবতা পাইলাম, প্লবতা সমান পেলাম H রো এ জি। আচ্ছা, আমরা ওই যে যখন প্রথম সমীকরণটি নির্ণয় করেছিলাম সেখানে শিখেছিলাম এটা জি, সেখানে শিখেছিলাম এ এইচ রো জি। এইচ মানে হচ্ছে আয়তন ভি রো জি। তাহলে প্লবতা সমান কত আসলো? প্লবতা সমান আমার হলো ভি রো জি। প্লবতা মানে হচ্ছে ভি রো জি, আয়তন ঘনত্ব অভিকর্ষ ত্বরণ। আশা করি প্লবতা নির্ণয়ের সমীকরণ বোঝা গেছে। এই সূত্র দিয়ে যে কোনো গভীরতায় আমরা বস্তুর প্লবতা নির্ণয় করব এবং প্লবতার সাহায্যে বের করা যাবে বস্তুটি ভেসে থাকবে না ডুবে যাবে। বস্তুর ভেসে থাকা এবং ডুবে যাওয়ার জন্য আমাদের যেমন প্লবতা দরকার, বস্তুর ওজন দরকার, হারানো ওজন দরকার, ঘনত্ব দরকার। যদি বস্তুর ঘনত্ব কম হয়, তরলের ঘনত্ব বেশি হয়, তাহলে ওই বস্তু ভেসে থাকবে। যেমন আমাদের জর্ডান সিতে মানুষ ডুবে যায় না, কারণ হচ্ছে জর্ডান সির পানির ঘনত্ব বেশি, মানুষের ঘনত্ব সে তুলনায় কম, ফলে তারা ভেসে থাকে, ডুবে যায় না। তাহলে বস্তুর ডুবে যাওয়া, ভেসে থাকা এটা খুব গুরুত্বপূর্ণ, আমাদের গুরুত্বপূর্ণ। এটার সাথে সংশ্লিষ্ট হচ্ছে চাপ, প্লবতা, ঘনত্ব। আর আমাদের এই চাপের সাথে কিন্তু রিলেটেড হচ্ছে আমাদের এই আবহাওয়া। অর্থাৎ তোমরা শুনবা যখনই ঝড় বৃষ্টি হয়, টানা ঝড় বৃষ্টি, আবহাওয়া অফিস বলে সমুদ্রে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে, অর্থাৎ নিম্নচাপ। এই নিম্নচাপ, উচ্চচাপ এগুলো আমাদের বাস্তব জীবনের সাথে খুব রিলেটেড। পরবর্তী ক্লাসে আমরা চাপ নিয়ে আরো আলোচনা করব। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থেকো, ধন্যবাদ।